স্বাগত সবাইকে। আপনারা দেখছেন প্রশ্নোত্তরে করোনা ভাইরাস। আপনাদের সাথে আছি আমি আকাশ ইসলাম। দর্শক, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে এবং লকডাউনও চলছে কঠোরভাবে। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর মুনিরা ফেরদৌস, গাইনি রোগ বিশেষজ্ঞ। ডক্টর মুনিরা ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি, আপনি একজন গাইনি রোগ বিশেষজ্ঞ। এই সময় কোভিডের এই খুবই একটি খারাপ সময় যাচ্ছে, প্রতিদিন আমাদের মৃত্যুর সংখ্যা একের পর ভেঙে চলছে। তো এই মুহূর্তে আমি যে বিশেষ গুরুত্বপূর্ণ জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাবো, প্রসূতি মাদের কিভাবে যত্ন নেওয়া প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলো তাদের সতর্ক থাকা উচিত, এই বিষয়টি বিস্তারিত বলতেন। অনেক ধন্যবাদ। আসলে আমরা খুবই খারাপ একটা সময়ের ভিতরে দিয়ে যাচ্ছি। গত মার্চ থেকে আসলে সময়টা শুরু হয়েছিল। মাঝখানে হয়তো একটু মর্টালিটি কমে গেছিল, মানে মানুষ মৃত্যুর হার কমে গেছিল বলে মানুষজন মনে করেছিলাম যে হয়তো করোনা ভাইরাসের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। কিন্তু আবার নতুন করে মার্চে এই নতুন সংক্রমণে আমরা কিন্তু একেবারেই জর্জরিত। এত পেশেন্ট প্রতিদিন, এত মানুষ মারা যাচ্ছে, হাসপাতালে বেডের চরম মানে কি বলবো অভাব এবং অক্সিজেনের অভাবে মানুষ হাহাকার করছে। এই অবস্থায় যেটা করতে হবে আমাদের সবাইকে, প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে সবাইকে। কারণ আমরা কাজ করতে করতে সবাই কিন্তু অস্থির হয়ে গেছে এবং ঘরে যে মহিলারা আছে তারাও ঘরে বসে থাকতে থাকতে তারাও অস্থিরতার মধ্যে জীবন কাটাচ্ছে। তো এই সময় আসলে একটা সমস্যা যখন আসে তখন সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে এবং এই জন্য আমাদেরকে একটা সবাইকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। গর্ভবতী মহিলাদের জন্য যে কথাটা আমাদের আমরা বলে যাচ্ছি, সব সময়ের জন্য যেটা বলে যাচ্ছি, যে এই সময়টা আমরা জানি যে গর্ভবতী মহিলাদের যেটা হয় যে রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকে। যে কোনো সমস্যা, যে কোনো ইনফেকশন দিয়ে তারা কিন্তু খুব সহজেই আক্রান্ত হতে পারে। তো এই গর্ভকালীন সময়ে যেহেতু এই সম্ভাবনাটা বেশি থাকে, সুতরাং তাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে অনেক অনেক বেশি। ভয় পেলে চলবে না, নার্ভাস হলে চলবে না, সতর্ক হতে হবে, সাবধানে থাকতে হবে এবং আমরা যে কথাগুলো বলছি সেটা মেনে চলতে হবে। যে কথাগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে যে যেহেতু আপনি গর্ভবতী নারী, আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে, যেতে হবে আপনার পরীক্ষা নিরীক্ষা করার জন্য, যেতে হবে আপনাকে দেখানোর জন্য। আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে আপনারা জানতেন যে এই সময় গর্ভকালীন সময়ে মহিলাদেরকে যেতে হয়, প্রতি মাসে মাসে একবার করে ডাক্তারের কাছে যেতে হয়। এই সময়টাকে কিন্তু আমরা কমিয়ে এনেছি, যেহেতু বাইরে বের হলেই করোনা ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং আপনারা সম্মুখে মানে ডাক্তারের সামনাসামনি যে ভিজিটটা সেটা আপনারা কমিয়ে 4 বারের কথা বলেছি, যে 4 বার যাবেন এবং বাদ বাকি ভিজিট গুলো হবে টেলিমেডিসিনে। আর এই 4 বার যে যাবেন এমন ভাবে যাবেন যাতে আপনি পরীক্ষা নিরীক্ষাটা ওই এক সিটিং এ মানে একবারই আপনি পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারকে দেখিয়ে আসতে পারেন। তাহলে আপনি বারবার যাওয়ার সমস্যাটা থেকে আপনি রক্ষা পাবেন। আর একটা যেটা হচ্ছে যে যখনই আপনি ডাক্তারের কাছে যান বা বাইরে বের হন, আমরা কিন্তু বাইরে বের হতে বারবার করে নিষেধ করছি। তারপরে যদি আপনাকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হতে হচ্ছে, সেই সময়টাকে আপনাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। অর্থাৎ কিনা আপনাদেরকে একটু দূরে বসতে হবে। একজন পেশেন্টের থেকে একজন পেশেন্টের দূরত্বটা একটু বজায় রাখতে হবে। কারণ এই সময় দেখেন লকডাউন চলছে, এমনিতেই মানুষের বাইরে আসা যাওয়ার এটা কমে গেছে, বাইরে আসতে পারছে না মানুষজন, কিন্তু এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আপনাদেরকে আসতে হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে। তো সেক্ষেত্রে যেহেতু এখন একটু রোগী কম, আপনারা কিন্তু এই ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে, এটাকে নিজেকে সাবধান হতে হবে। এবং বাইরে যখন যাবেন আপনারা সবাই জানেন যে হ্যান্ড স্যানিটাইজার আপনারা বারবার করে ব্যবহার করবেন এবং বাসায় এসে হাতটা কিন্তু খুব ভালোভাবে হাত মুখমণ্ডল ধুয়ে নিতে হবে। আরেকটা কথা একটু না বললেই হয় না, যেটা হচ্ছে যে আমরা অনেকেই যারা বোরখা পরি বা মুখ ঢেকে রাখি কাপড় দিয়ে, তাদেরকে কিন্তু শুধু মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা বারবার বলছি যে এইটাতে কিন্তু আপনার প্রোটেকশনটা হবে না। আপনি বোরখার নিচে আপনাকে অবশ্যই সার্জিক্যাল মাস্ক পরতে হবে অথবা কাপড়ের মাস্ক যেটা 3 স্তরের, সেটা আপনি পরিধান করবেন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পেরেছি। আমি আরেকটি বিষয় যদি জানতে চাই আপনার কাছে, এই মুহূর্তে হাসপাতালে সাধারণ রোগীদের যাওয়ার ক্ষেত্রে একটি অবশ্যই বলা হচ্ছে টেলিমেডিসিন সেবা বা অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহার করে ডাক্তারের পরামর্শ নেওয়া বাসায় বসে। তো এমন কিছু সচরাচর রোগ আছে যা কিনা আমরা বাসায় বসেই ডাক্তারদের পরামর্শ নিয়ে হয়তো সমাধান করতে পারি বা নিজেরা প্রতিকার করতে পারি, কিছু অসচেতনতার ফলে আর কি সমস্যাগুলো হয়ে থাকে। সেই সমস্যাগুলো আসলে কি কি এবং সেগুলো সমাধানের উপায় কি, যদি আপনি একটু বলতেন। আচ্ছা, যেটা বলছেন যে টেলিমেডিসিনের সেবা, আমি আমার গাইনির কেসগুলোর কথা বলি। যেমন
অনেকে আছে যে হয়তো পেটে ব্যথা করছে বা আদার কোনো প্রবলেম আছে, যেগুলো না গেলেও হবে। সেই ব্যাপারগুলো বা মাসিকের তার গন্ডগোল হচ্ছে, এই ব্যাপারগুলোর জন্য সে কি ওষুধ খাবে, এটার জন্য কিন্তু আউটডোর সার্ভিসটা নেওয়ার তার দরকার নেই, সেটা সে টেলিমেডিসিনে কিন্তু নিতে পারে। যদি তার খুব বেশি প্রয়োজন হয় এমার্জেন্সি একটা আল্ট্রাসোনোগ্রাফি, তাহলেই তাকে বের হতে হবে। এক্ষেত্রে কিছু ওষুধ দিয়ে কিন্তু তার আমরা ব্লিডিং যদি কারো বেশি হয় সেটা ব্লিডিংটা বন্ধ রাখতে পারি। যদি কারো দেখা যায় যে অনেকদিন তার পিরিয়ডটা হচ্ছে না, তার জন্য তার সমস্যা হচ্ছে, সেটার ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে তার পিরিয়ডটা করে দিতে পারি। ছোটখাটো ব্যথার জন্য, ছোটখাটো সমস্যার জন্য কিন্তু টেলিমেডিসিন আমরা এই কাজগুলো করতেই পারি। কিন্তু যেটা ধরেন যে আমাদের গাইনোকোলজিক্যাল প্রবলেম যেটা হয় যে প্রেগন্যান্সি হয়েছে কিন্তু প্রেগন্যান্সি পরে তার কিছু কমপ্লিকেশন হতে পারে, যেমন অনেক বমি করছে একজন মেয়ে, অথবা প্রেগন্যান্সির কারণে তার ব্লিডিং হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তাকে হাসপাতালে আসতেই হবে। আপনারা জানেন যে আমরা যেমন কোভিড পেশেন্টদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি, সেরকম নন কোভিড পেশেন্ট যারা এমার্জেন্সি পেশেন্ট তাদেরও কিন্তু চিকিৎসা চলছে। হয়তো আমরা বারবার করে নিষেধ করছি যে পেশেন্টগুলো আসার দরকার নাই, আসলে পরে আপনি আপনি সামান্য একটা রোগের জন্য আসলেন, এসে আপনি আক্রান্ত হয়ে গেলেন কোভিডে, তখন আপনার কি হবে? সেই জন্য কিন্তু আমরা নিষেধ করছি বারবার করে। কিন্তু কিছু কিছু ব্যাপারে একটু ঝামেলা হচ্ছে যে আসলে আমি বারবার করে বলছি যে আমাদেরকে সবাইকে এখন একসাথে কাজ করতে হবে। এই কাজগুলো আমাদেরকে আসলে বারবার করে বলতে হবে, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার মিডিয়ার কর্মী ভাইদের কাছে অনুরোধ করব যে এই ব্যাপারগুলো আসলে ভালোভাবে প্রকাশ করতে হবে। যে এই যে সামান্য ধরেন একজন পেশেন্টের প্রোলাপস, যারা নেমে গেছে, এর জন্য তাকে হাসপাতালে এসে সে অপারেশন করতে চাচ্ছে, আমরা কিন্তু তাকে বলছি বারবার করে যে এই প্রোলাপস নিয়ে আপনি কিন্তু অনেক দিন যাবত আছেন, তার জন্য কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। কিছু ওষুধপত্র খান, যদি সমস্যা হয় আমরা ওষুধ দিব, নিয়ম কানুন শিখিয়ে দিব। কিন্তু এইটা যদি এই সময় আপনি অপারেশন করতে যান, আপনি অপারেশন করার জন্য হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু দেখা গেল পরবর্তীতে অপারেশনের পরে আপনার কোনো ঝুঁকি ছিল না, কিন্তু আপনি কোভিডে আক্রান্ত হয়ে গেলেন, তখন দেখা গেল আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, আপনাকে আইসিইউর সাপোর্ট লাগছে। সো দ্যাট আমরা কিন্তু এই ক্ষেত্রে নিষেধ করছি, যেটা এমার্জেন্সি অপারেশন না সেটা আমরা বলছি যে সেটা আমরা কয়েকদিন পরে করি, কিন্তু যেটা এমার্জেন্সি সেটা কিন্তু আমরা এখনো করে যাচ্ছি, কারণ করতেই হবে, এমার্জেন্সি পেশেন্টকে তো সেভ করতে হবে, তাকে তো অপারেশন করতে হলে অপারেশন করতে হবে, সেই জায়গায় কিন্তু আমরা সবসময় আছি। জি, ধন্যবাদ। আরেকটি যদি বিষয় জানতে চাই, নবজাতক শিশুর ক্ষেত্রে নতুন মারা কিভাবে যত্ন নিতে পারে এবং যারা প্রসূতি মা আছে তাদের প্রতি পরিবার কিভাবে যত্নশীল হতে পারে? আচ্ছা, প্রসূতি মারটা দিয়ে শুরু করি, তারপরে নবজাতক শিশুর কথা বলি। প্রসূতি মার কথা যেটা আমরা বলেই আসছি বারবার করে, যে এই সময়ে খাবার দাবার খেতে হবে ভালো মতো। যেমন আমরা বলেছি যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, প্রোটিন খেতে হবে এবং পানি খেতে হবে। আর কিছু মেডিসিনের কথা তো আমরা বলছি যে ভিটামিন ডি আমরা একটু দিই এই সময়, এটা কিন্তু আমরা করোনার জন্য দিচ্ছি এবং করোনা ছাড়াও কিন্তু আমরা দিতাম, কিন্তু আসলে ভিটামিন ডিটা এখন একটু বেশি পরিমাণে দেওয়া হয়। আমরা জিঙ্ক দিচ্ছি মাকে এবং বলছি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করবেন, একদমই টেনশন করবেন না। কারণ আপনি জানেন এখন কিন্তু অনেক গর্ভবতী মহিলারা, অনেক গর্ভবতী মায়েরা কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত। আমার নিজেরই অনেকগুলো পেশেন্ট করোনা ভাইরাসে আক্রান্ত, তারা আমাকে মানে আমরা তো আসলে ফ্রাইডেতে পেশেন্ট দেখি না, তারা আমাকে সবাই ফ্রাইডেতে ফোন দিয়ে জানিয়েছে যে ম্যাডাম আমরা আক্রান্ত। যেটা আমাদেরকে করতে হচ্ছে যে আমাদেরকে বলতে হচ্ছে যে ভয় পাবেন না, কারণ হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে যে সবাই ক্রিটিক্যাল কন্ডিশনে যাবেন তা কিন্তু না। আমরা জানি যে 85% পেশেন্ট কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবেন, কোনো ট্রিটমেন্টও তেমন লাগে না। 15 ভাগের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, কিন্তু এই 15 ভাগ ক্ষেত্রে কে যাবে তার জন্য একটা টেনশন সবারই কাজ করে। প্রথমেই বলছি যে আপনারা যখন পজিটিভ হবেন আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সিমটম গুলো শুনবো, ওষুধগুলো যদি লাগে আমরা ওষুধ দিয়ে দেবো, পরবর্তী যা করতে হবে সেটা আমরা বলবো। এটা আপনাদের জন্য আমার অনুরোধ। গর্ভবতী মায়েরা যারা আজকে প্রোগ্রাম শুনছেন তারা কিন্তু ভয় পাবেন না, সাথে সাথে পজিটিভ হলে বা যদি দেখেন যে সামান্য ফুসফুসে কাশি হচ্ছে, ডাক্তারের সাথে কথা বলে করোনা টেস্টটা করে নেবেন এবং তারপরে আপনাদের কিছু ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো নেওয়া যায় প্রেগনেন্সিতে, সেটা কিন্তু নিতে হবে। এখন আমি নবজাতক শিশুর জন্য যেটা কথা বলবো, যে যে মায়েদের এখন ডেলিভারি হওয়ার সম্ভাব্য সময় চলে এসেছে, ডেলিভারি হবে, তাকে কিন্তু হাসপাতালে আসতে হবে। হাসপাতালে এসে যার নর্মাল ডেলিভারি হচ্ছে সে নর্মাল ডেলিভারি করবে, যার সি সেকশন হচ্ছে তার সি সেকশন হবে। তারপরে নবজাতক শিশুকে আমরা কিভাবে যত্ন নেব এই হাসপাতালে এই সময়, বারবার করে আমরা বলছি যে হাসপাতালে যখন থাকবেন অ্যাটেন্ডেন্স কমিয়ে ফেলবেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে অ্যাটেন্ডেন্স আসলে কমছে না। একজন মায়ের যখন সন্তান হচ্ছে, বাসা ভর্তি আত্মীয় স্বজন সবাই দেখতে আসছেন হাসপাতালে, আমরা বারবার করে নিষেধ করা সত্ত্বেও কিন্তু এটা আপনারা অনেকেই মানছেন না। এবং এই যে ছোট বাচ্চা, তাকে যদি বারবার বাইরের লোক এসে ধরেন হাত দিয়ে, তাহলে সে বাচ্চাটাও কিন্তু আক্রান্ত হতে পারেন। আপনারা জানেন যে একসময় আমরা বলছিলাম যে বাচ্চারা আক্রান্ত হয় না, কিন্তু এখন দেখেন যে ব্রাজিলে আপনারা দেখেছেন যে অনেক বাচ্চা শিশুরাও কিন্তু আক্রান্ত হচ্ছে এই করোনা ভাইরাসে। সুতরাং আপনাদের সবাইকে সচেতন হতে হবে, বাইরের লোকজন এসে যে বাচ্চাকে ধরবে তাও কিন্তু ধরা যাবে না। যে থাকবেন একজন থাকবেন, উনি মাকেও যেমন সেবা করবেন,
বাচ্চাকেও দেখবেন এবং বাচ্চা তো মায়ের বুকের দুধ খাবে আমরা বলছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। ইভেন মা যদি করোনা পজিটিভ পেশেন্ট হন, সেক্ষেত্রেও আমরা কিন্তু বলছি যে বাচ্চা মায়ের বুকের দুধ পান করবে, কিন্তু সেক্ষেত্রে মাকে কিছু প্রোটেকশন নিতে হবে। মাকে শিল্ড ব্যবহার করতে হবে, মা মাস্ক পরিধান করবে, তারপরে সে বাচ্চাকে বুকের দুধ খাবে। এইভাবে যদি আমরা প্রোটেকশন নিয়ে চলি, তাহলে ইনশাল্লাহ আমরা সেইভাবে করোনা 19-এ আক্রান্ত হব। জি, আপনি গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলছিলেন। আপনার কাছে যদি আরেকটু জানতে চাই বিস্তারিত, আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসে কিছু বিষয় যুক্ত করতে হবে। তো প্রসূতি মাদের ক্ষেত্রে এই সময় তারা এভাবেই অনেক সময় দুর্বল থাকে। সেই ক্ষেত্রে যদি আরেকটু বিস্তারিত বলতেন, কি ধরনের খাবারগুলো তাদের গ্রহণ করা অনেক জরুরি, কারণ এই মুহূর্তে অনেকেই ডাক্তারের কাছে যাচ্ছে না। এবং আরেকটি বিষয় যেটি, কোভিড হলে এখনো অনেকের ভিতরে যে একটি অসচেতনতা আছে, যে তারা মনে করে এটি লুকিয়ে রাখা উচিত, এটি প্রকাশ করা উচিত না। সেই ক্ষেত্রে একটু যদি সচেতনতার জন্য তারা কি ধরনের পদক্ষেপ নিতে পারে এবং কি ধরনের খাদ্যাভ্যাস তাদের গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো যদি বলতেন আপনি। আগে খাদ্যাভ্যাসের কথাই বলি। আমরা যে কথাটা বলি যে আমরা প্রেগন্যান্সিকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করে নিই। প্রথম 3টা একটা প্রথম ভাগ, সেকেন্ড ভাগ, তারপরে থার্ড ভাগ। এখন প্রথম ট্রাইমেস্টার যখন একদম মা হচ্ছে প্রথমে যার সিমটম দেখা দিচ্ছে, সে মাসিকটা তার বন্ধ হয়ে গেল, সেই সময়টা কিন্তু একজন মা অনেক কিছু খেতে পারে না চাইলেও। ওই সময় যদি এখন একজন মাকে জোর করে অনেক খাবার খেতে দেওয়া হয়, যে একজন মা প্রথমবারের মতো মা হচ্ছে, সুতরাং তাকে খাওয়া দাওয়া ভালো দিতে বলেছে ডাক্তাররা, আমরা এখন আঙ্গুর, কমলা সবকিছু একসাথে খাওয়াই, তাহলে কিন্তু তার একটা অ্যাসিডিটির সমস্যা হয়। এখানে বুঝতে হবে যে মা কি খেতে চাচ্ছে, খেতে পারছে, কি হজম করতে পারছে। আস্তে আস্তে সে কিন্তু খাওয়া শুরু করবে। এবং 3 মাস পর্যন্ত মার অনেক বমি হয়, খেতে পারে না। সেই জন্য কিছু ওষুধ আমরা অ্যাডভাইস করি। এই ওষুধগুলো যদি লাগে তাহলে আমাদের সাথে কথা বলে, টেলিমেডিসিনে কথা বলে কিন্তু তারা এই ওষুধগুলো নিতে পারবে। 3 মাসের পর থেকে, 12 সপ্তাহের পর থেকে একজন মা কিন্তু খাওয়া দাওয়াটা ভালোভাবে শুরু করতে পারে। তখন থেকে সে যে খাওয়া দাওয়া করবে, আমরা কিন্তু যে কথাটা বলি যে খাওয়া দাওয়া রুচি মতো হবে, জোর করে কোনো খাবার খেতে হবে না। যে মাঠে দুধ খেতে পারছে না তাকে জোর করে দুধ খাওয়াতে হবে, তা কিন্তু না। ওনার যেটা ভালো লাগছে উনি সেটাই খাবেন, যেটা উনি খেয়ে হজম করতে পারছেন, এই ধরনের খাবার খাবেন। শাকসবজি কেউ খেতে পারে, কেউ দেখা যায় যে এই সময়টা মাছ মাংস খেতে পারে না, ঠিক আছে, সে প্রচুর পরিমাণে শাকসবজি খাক। যদি কেউ ডিম খেতে পারে ডিম খাবে, যদি কেউ মাংস খেতে পারে তাহলে মাংস খাবে। আমরা বলছি যে খাবারটা সুষম খাবার হবে। এবং এই সময় আমরা সাধারণত একজন পূর্ণাঙ্গ মহিলা চারবারের মতো খাবার দাবার গ্রহণ করে। একজন গর্ভবতী নারীর খাবার দাবারের পরিমাণটা হবে একটু কম কম করে খাবে, কিন্তু সে ঘন ঘন খাবে। একবারে সে অনেক কিছু খেলে হজম করতে পারবে না। এই জন্য বলা হয় যে আপনি অল্প অল্প করে খান, কিন্তু বারবার খান। তাহলে যে খাবারগুলো খাওয়ার কথা বলা হচ্ছে সেটা খাবেন। আসলে খাবারে কোনো রেস্ট্রিকশন আমরা দেই না। আমরা বলি যে আপনি যেটা খেয়ে সহজে হজম করতে পারবেন, কিন্তু আপনি দেখবেন যে কোন খাবারগুলোর ভিতরে প্রোটিন বেশি আছে সেই খাবারগুলো আপনি খাবেন, ভিটামিনস বেশি আছে সেই খাবারগুলো খাবেন। আর এই খাবারগুলোর কথা যেটা বলেছি যে আমরা একটা রুটিন দেই, সেই রুটিন অনুযায়ী সে কিন্তু খাবারটা খেতে পারে। সেই রুটিনের কথা যেটা বললাম যে আপনি ভাত খাবেন যে পরিমাণ আপনি খেতে পারছেন, একসাথে অনেকগুলো খাবার খেলে হজম হয় না, আবার বমি হয়ে যায়। সেই জন্য আপনি পরিমাণ করে খাবেন এবং আপনি যেটা আপনি একবারে খেতে সেটা আপনি দুবারে খান, কোনো সমস্যা নেই। এভাবে যদি আপনি খান তাহলে আপনি সহজেই হজম করতে পারবেন, এই খাবারটা আপনি শরীরের ভিতরে থাকবে। আর যে কথাটা বললেন আপনি যে কি প্রশ্নটা ছিল আমি মনে করতে পারছি না। জি, আমি একটি বিষয় বলছিলাম যে অনেকেই মনে করে এই বিষয়টি কোভিড হলে লুকিয়ে রাখা উচিত, বা ডাক্তারের কাছে যাওয়া উচিত না, প্রতিবেশীরা কি বলবে। সেই ক্ষেত্রে সচেতনতার জন্য আপনার পক্ষ থেকে কি বলা উচিত তাদের? অনেকে লুকিয়ে রাখছে, একজন গাইনি রোগী বা একজন প্রসূতি মা যদি এই বিষয়টি লুকিয়ে রাখে, এটি অবশ্যই তার জন্য হুমকি স্বরূপ। সেটা তার জন্য হুমকি স্বরূপ, শুধু না, সেটা কিন্তু সবার জন্যই হুমকি স্বরূপ। কারণ উনি লুকিয়ে রেখে, উনি পজিটিভ এটা উনি জানেন, তারপরে উনি ডাক্তারের চেম্বারে আসলেন। উনি ডাক্তারকে আক্রান্ত করলে, ডাক্তারের সাথে কিন্তু ডাক্তার একাই থাকে না, তার সহকারী অনেকেই থাকে, তাদেরকে অ্যাটাক করলেন। আর হচ্ছে যে উনি যেখানে বসবেন তার আশেপাশেও কিন্তু অনেক সাধারণ জনগণ থাকেন, তাদেরকেও কিন্তু উনি আক্রান্ত করবেন। উনি যখনই আক্রান্ত হবেন বা কোভিড পজিটিভ হবেন, তখনই ওনাকে জানতে হবে যে উনি কোভিড পজিটিভ, ওনাকে বাসায় আইসোলেশনে থাকতে হবে। এবং এখন দেখেন টেলিমেডিসিনের এত সুবিধা, আমরা কিন্তু সবাই কথা বলি, ইভেন আমাদের ফোন নাম্বারও কিন্তু ওনারা কানেক্ট করে, সুতরাং ওরা কালেক্ট করে কিন্তু আমাদের সাথে যোগাযোগও ওনারা করতে পারেন। ভয় পাওয়ার কিছু না। হয়তো দেখা যাচ্ছে যে ইচ্ছা করে সে করছে না এই কাজটা, যে সবাইকে আক্রান্ত করবে, সেই জন্য ভয়ে সে চলে এসেছে, আমার কি হবে এই ভয়ে সে চলে এসেছে। কিন্তু সেক্ষেত্রেও তাকে বলতে হবে যে আমি আসতে চাই, আমি কিভাবে আসবো সেটা শুনতে পারেন উনি, অথবা উনি ডাক্তারের সাথে কথা বলবেন। আমাদেরকে মনে রাখতে হবে, যখন আমরা একটা বিপদের মধ্যে যাই, একটা মহামারীর মধ্যে আক্রান্ত হয়েছি, তখন কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সচেতনটা আপনি নিজে আইসোলেশনে থাকবেন এবং আপনি নিজের পরিবারকে আপনি সাবধান রাখবেন। প্রথম কথা আপনি পরিবারকে। আপনি একটু একা, একা একটা রুমে থাকেন। আপনি আপনার হাসব্যান্ড, বাচ্চা-কাচ্চাকে আলাদা করে দেন। সেখানে থাকলে কিন্তু আপনার পরিবারটা সেফ হচ্ছে। এবং আপনি পরিবারের সাথে, সাথে আপনাকে কিন্তু সবার কথা ভাবতেও হবে। যেরকম আপনি আপনার কথা ভাববেন, সবার কথা ভাবতে হবে। আমরা সবাই আপনাদের জন্য আছি। আমরা সবাই যে কোনো অবস্থাতে আপনাদের পাশে দাঁড়াবো। সুতরাং ভরসা রাখুন এবং নিজে সচেতন হন, সবাইকে সচেতন করুন। আপনার মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছি। বলছিলেন যে পরিবারের পাশে থাকতে হবে বা আমরা সবাই পাশে আছি। এই সময় আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে, মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। কোভিডে আক্রান্ত হলে কি হবে, আমার পরিবারের মানুষ আমার পাশে থাকবে কিনা, বা কবে এই ধরনের সমস্যা, এবং যারা প্রসূতি মা তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি এই সময় তাদের এভাবেই মানসিকভাবে তারা অন্যরকম একটু অনুভূতি থাকে তাদের। এই সময় তাদের মানসিকভাবে দৃঢ় থাকার জন্য এবং প্রবল ইচ্ছা শক্তি বা শক্ত থাকার জন্য পারিবারিক কি ভূমিকা থাকা উচিত এবং তার নিজস্ব কি ধরনের ভূমিকা রাখা উচিত, যদি একটু বলতেন। গর্ভকালীন সময় কিন্তু অনেক মেয়ে, একটা মেয়ে আমি শুধু বলছি কেন, অনেকগুলো মেয়ে কিন্তু দেখা যায় যে সে অসুস্থ হয়ে যায় মানসিকভাবে। কারণ এই সময়টা সে কিন্তু মনে করে যে আমি একা, আমার পাশে কেউ আছে কিনা এটা কিন্তু সে সবসময় দেখতে চায়। সে যখন বমি করে সে মনে করে তার হাসব্যান্ড এসে তাকে সাপোর্ট দিবে, তার পরিবারের লোকজন তাকে বোঝাবে। এটা কিন্তু এই মহামারীর সময় না, সবসময়ই যখনই একজন মেয়ে মা হচ্ছে তখনই কিন্তু সে একটু দুর্বল হয়ে যায়। সে যখনই এরকম সমস্যায় পড়ে তখন পাশের মানুষকে তার কাছে যেতে হবে, বুঝাতে হবে যে এটা একটা স্বাভাবিক একটা সিম্পটম। প্রেগন্যান্সি হলে এরকম হবে, এখানে মানসিক স্ট্রেংথটা রাখতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। মানসিক স্ট্রেংথটা যদি ঠিক থাকে তাহলে সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো এই জন্য পরিবারের মানুষকে অবশ্যই তার পাশে থাকতে হবে, তাকে বলতে হবে যে প্রথম অবস্থাতে যখন সিমটম গুলো হয় তার কথা বলতে হবে, এবং এই কোভিড সিচুয়েশনে সে যাতে ভয় না পায়, তার মানসিক স্ট্রেংথটা যাতে ঠিক থাকে সেই জন্য তার পাশে থাকতে হবে, তার সাথে কথা বলতে হবে। তাকে দরকার হলে এই সময় অনেকের মন ভালো করার জন্য একটু গান শুনতে পারি, অথবা আমরা যেটা বলি যে অনেক ভালো বই পাওয়া যায়, এই বইগুলো যদি তারা পড়ে, মনীষীদের অনেক ভালো বই পড়া যায়, এই বইগুলো পড়লে তার মনটা ভালো থাকবে, তার গর্ভের সন্তানটাও কিন্তু মা যে বই পড়ছে এটাও কিন্তু তার উপরে একটা ইম্প্যাক্ট ফেলে। তো এই জন্য আমরা বলি যে, এবং এই সময় দুশ্চিন্তা করতে আমরা বারবার করে নিষেধ করি, কারণ যত একজন মা দুশ্চিন্তা করবে তার কিন্তু প্রভাব তার গর্ভজাত শিশুর উপরে পড়ে। এই জন্য আমরা বারবার করে বলি এই সময় সবসময় সুস্থ চিন্তা করতে হবে, ভালো ভালো চিন্তা করতে হবে, ভালো যেটা ভালো লাগে। একজন মেয়ের দেখা যায় যে গান শুনতে ভালো লাগে, সে গান শুনতে পারে। একজন মেয়ের দেখা যায় এই সময় বই পড়তে ভালো লাগে, বই পড়বে। এই সময় যারা এই সময়টাতে, এই রোজার মাসটাতে কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে, যার যেটা ভালো লাগে সে সেইভাবে তার পাওয়ার কোনো কিছু নেই, কারণ এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি। আশা করি দর্শকদেরও অনেক উপকৃত হয়েছে। অনেক ধন্যবাদ। দর্শককে দেখছিলেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। আমাদের সাথে ছিলেন ডক্টর মুনিরা ফেরদৌস, গাইনি বিশেষজ্ঞ। তিনি জানাচ্ছিলেন এই বিষয়ে বিস্তারিত অনেক তথ্য। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ দূরত্ব রেখে চলাফেরা করবেন। অবশ্যই মাস্ক পরিধান করবেন। ধন্যবাদ সবাইকে।